জনাব মাহফুজুল হক, একেবারে কিন্তু আপনাদের আমি একই প্রশ্ন আপনার কাছেও করব যে এইবার জামাতে ইসলাম সামনের নির্বাচনে কোন দিকটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে? যেমন বিএনপির পক্ষ থেকে কিন্তু অনেকগুলো স্কিম আনা হয়েছে যে তারা ফ্যামিলি কার্ড দেবে, কৃষক কার্ড দেবে, অনেক কিছু দেবে। এখন পর্যন্ত জামাতের পক্ষ থেকে এরকম কিছু মানে মানে আশা মানুষকে দেয়া যে রাষ্ট্র এভাবে পরিচালনা করব। আওয়ামী লীগ যেরকম শুধুমাত্র মানে সবাইকে পাকিস্তানি বানানো, রাজাকার বানানো যে রাজনীতিটা করেছে, বিএনপিকেও রাজাকার বানিয়েছে, জামাতকেও রাজাকার বানিয়েছে। কোনো কারণে জামাত ইসলামের মধ্যে এই প্রবণতা দেখা যায় যে সবাইকে ভারতের দালাল বানানো, শুধুমাত্র ইন্ডিয়ান সেন্টিমেন্ট দেখে আপনারা নির্বাচনের যে বৈতরণী পার করার চেষ্টা করছেন? জি না, অবশ্যই না। আমরা আমাদের নির্বাচনের হাইলাইটস বা হচ্ছে যে মেজর পয়েন্ট যদি আপনি ফোকাস পয়েন্ট যদি ধরেন, তাহলে সেখানে আপনি দেখবেন যে আমাদের প্রচারণার মধ্যে এখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ, চলো সবাই মিলে গড়ি ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমাদের সবাইকে নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ, সমৃদ্ধ, একটা দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ আমরা বাংলাদেশ গঠন করতে চাই। সে কোনো রূপরেখা দিয়েছেন আপনারা? আমি যদি আপনাকে অ্যাড করে দেই সেটা রূপরেখা ইতিমধ্যে আপনি দেখেছেন যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এখানে স্পেসিফিক দুর্নীতির ক্ষেত্রে আমরা এখন প্রত্যেকটা দিন এক একটা টপিক্সের উপর আমাদের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে, প্রত্যেকটা এক একটা টপিক্স তুলে ধরা হচ্ছে। সেখানে দুর্নীতিমুক্ত কীভাবে করব আমরা এখানে স্পেসিফিক পয়েন্ট আকারে হাইলাইট করা হচ্ছে। আপনি আমাদের ইশতেহারে এগুলো সমৃদ্ধভাবে দেখতে পাবেন এবং সুনির্দিষ্টভাবে দেখতে পাবেন। জি, দ্বিতীয় বিষয় আমি বলবো, আচ্ছা আপনি আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের ব্যাপারে আমি বলছি যে ঐক্যবদ্ধ বাংলা আপনি দেখেছেন ইতিমধ্যে। আপনি ঐক্যবদ্ধ বাংলাদেশ বলে আমি একটা প্রশ্ন করে নিই। হ্যাঁ, ঐক্যবদ্ধ বাংলাদেশটা একটু এখনই বলেন, আমি একটা প্রশ্ন করি। প্রথম কথাটা হলো যে বাংলাদেশে এখন পর্যন্ত ধরেন একজন প্রবাসী শ্রমিক সে নিয়ত করলো সে প্রবাসে যাবে, ঠিক আছে, তার পাসপোর্ট তৈরি থেকে শুরু করে তার বিদেশে যাওয়ার প্রত্যেকটা এবং বিদেশে গিয়ে এয়ারপোর্টে যাওয়া থেকে শুরু করে সব প্রত্যেক ঘাটে ঘাটে ঘুষ দিতে হয়। এক, দুই নম্বর, আপনি কোনো একটা ফাইলে কাজ করতে গিয়ে ঘুষ দিতে হয়। একটা মানুষ ব্যবসা করতে গেলে তার এলসি খোলা থেকে শুরু করে তার ট্রেড লাইসেন্স করা সব জায়গায় ঘুষ দিতে হয়। এই এতগুলো জায়গা, আমি যদি এটাকে বেশি বলে থাকি হয়তো বাংলাদেশে বলা ঠিক না, যে বাংলাদেশের টোটাল ইকোনমি বেসড অন ঘুষ। তো এই জায়গাটা আপনার ঠিক করবার জন্য পরিকল্পিতভাবে আপনাদের কিছু ইয়ে আছে কিনা সেটা জানতে চাচ্ছেন। আমি বলছি কোনো রূপরেখা দিয়েছেন কিনা? আমি বলছি রূপরেখা আপনি আমাদের ইয়াতে পাবেন, ইশতেহার ঘোষণা করে আপনারা পাবেন। আমরা এটা তুলে ধরছি, পয়েন্ট আকারে তুলে ধরছি প্রত্যেকটা পয়েন্টে। বিশেষ করে আমি এই দুর্নীতি বাংলাদেশ, দুর্নীতিতে বিভিন্ন জায়গায় আমাদের অভ্যস্ততায় আমাদের রক্ত মজ্জায় হাড়ে ঢুকে গেছে, এটা ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আপনি দেখবেন যে একই মানুষ জামাত ইসলামের যখন প্রোগ্রামে যায় খুবই ভদ্র, নম্র, প্যাকেট নিয়ে মারামারি করে না, সোজা লাইনে দাঁড়ায় থাকে। আবার একই লোক অন্য জায়গায় গেলে দেখবেন যে ভিন্ন আচরণ করে। আপনি দেখবেন জামাত ইসলামী যখন এই দেশে ইসলামী ব্যাংক শুরু করছে তখন অনেকে হাসাহাসি করছে, কীভাবে সম্ভব ইসলামের উপর ভিত্তি করে একটা ব্যাংক পরিচালনা করা, অসম্ভব মনে হয়েছে। জামাত ইসলামী সেটা পরিচালনা করে দেখিয়েছে। এবং আপনি দেখবেন যে জামাত ইসলামী যতদিন এই ব্যাংক পরিচালনা করেছে ততদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবচেয়ে বেশি এখানে ইনভেস্টমেন্ট বা হয়েছে। কিন্তু আপনি যখন বাংলাদেশ জামাত ইসলামের হাত থেকে চলে গেছে তখন আবার ব্যাংক থেকে সবাই টাকা উত্তোলন করা শুরু করেছে। আস্থার যে জায়গাটা, আপনি জামাত ইসলামের প্রত্যেকটা যে প্রতিষ্ঠানগুলো জামাত ইসলাম পরিচালনা করে জামাত ইসলাম, সেখানে আপনি দেখবেন যে স্বচ্ছতা, জবাবদিহিতা যে নজির জামাত ইসলাম স্থাপন করছে, জামাত ইসলাম সংগঠন দল পরিচালনায় যে নজির স্থাপন করেছে। আপনাদের কল্যাণমূলক প্রতিষ্ঠান চাইতেও আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বেশি না, সেগুলোই ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা আর রাষ্ট্র তো পুরো কল্যাণমূলক। আমি বলছি যে ব্যবসায়িক সেটা কি এক হবে? এক হবে না, কিন্তু ওখানকার যদি স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, তাহলে এখানে সেটা সম্ভব করা সম্ভব। আপনার সম্পর্কে ভালো জানি, আমি জানার জন্য বলতেছি। আমি একটু হয়তো আমি আগে প্রশ্নগুলো একটু ভাইয়ের কিছু পয়েন্ট আমি একটু আলোচনা করে আসি, এরপর আপনি আমাকে ইয়ে করেন। প্রথম বিষয় হচ্ছে যে আমরা একটা কথা আমার কাছে মনে হচ্ছিল কিন্তু আমরা বলার সাহস পাচ্ছিলাম না, আজকে ভাইয়ের মাধ্যমে সুযোগটা পেলাম, এই জন্য বলি যে তার এই খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের বিএনপি এবং তারেক জিয়ার বিএনপি বা বর্তমান যে বিএনপি এটা এক না, দুটা দুই রকম বিএনপি। কেন মনে হলো? কেন মনে হয়েছে এটা ভাই একটু আগে বলছেন যে যেখানে জিয়াউর রহমান সরাসরি বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদের যে মূলনীতির চারটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছিল সেটাকে পরিবর্তন করে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যেটা সংবিধানে স্থাপন করেছেন, সেখান থেকে ওনারা এখন সরে আবার রাষ্ট্র যার যার
ধর্মসভার মানে ধর্ম যার যার রাষ্ট্রসভার পার্টি সভা বলছেন। হ্যাঁ সব পার্টি না রাষ্ট্রসভার উনি সে দফার জায়গা- কথা সে বলছেন, জায়গা- উনি সে একটি জায়গায় দফার চলে কথা আসছেন। তাহলে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে ওনারা সেই জায়গাতে ওনাদের আদর্শিক জায়গাতে ওনারা পরিবর্তন করতেছেন। এবং আগে জিয়াউর রহমান বা খালেদা জিয়া ওনারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহিদুজ্জামান স্যার বলছিলেন তারা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে বা দল পরিচালনা করার ক্ষেত্রে ধর্মীয় লোকদেরকে বা ইসলামী সংগঠনগুলোকে যেভাবে প্রায়োরিটি দিয়েছে বা কাজে লাগানোর চেষ্টা করছে, এখন দেখা যাচ্ছে যে বামপন্থী রামপন্থী তারা কিন্তু এসে বিএনপি বিভিন্ন বড় বড় জায়গায় এসে স্থান দখল করছে। আচ্ছা, যার কারণে আমি এটা মাহবুব বলে ভাই, শেষ করি। আপনি- এরপর আপনি দেখবেন এই যে আধিপত্যবাদের প্রশ্নে খালেদা জিয়ার যে অবস্থান ছিল আপনি একটু আগে নিজে উপস্থাপন করেছেন যে তাদের হাতে গোলামির জিঞ্জিরা আমাদের হাতে আজাদে, কিন্তু স্বাধীনতা পত্রিকা। সে জায়গাতে এসেও ওনাদের এখন অবস্থান অনেকের কাছে দিয়ে আসতে হচ্ছে। তো সেই জায়গাগুলোতে আমরা বলতে চাই যে আগের তারেক খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে বিএনপি এবং যে বিএনপি এটার মধ্যে সুস্পষ্ট মানে পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। জি আমি আরেকটা এই বিষয়ের কথা ভাষায় আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে ভাই আশ্চর্যজনকভাবে জামাত ইসলামের কোনো ভালো পলিটিক্স দেখতেছেন না। তো এটা আমার কাছে খুব আশ্চর্য লাগলাম, কষ্ট পেলাম যে আমার ভাই যখন 1991 সালে যখন বিএনপি সরকার গঠন করতে পারতেছিল না, তখন যখন জামাত ইসলামের সমর্থন দিয়ে ওনাদেরকে সরকার গঠন করার জন্য সুযোগ দিয়ে দিল আওয়ামী লীগের এগেনিস্টে, এটা কি ভালো পলিটিক্সের মধ্যে পড়ে নাই? এরপর 2001 সালে যখন আওয়ামী লীগকে তাড়ানোর জন্য আওয়ামী লীগ স্বৈরাচার মুক্ত দেশ মানে যেভাবে শাসন যে আওয়ামী লীগকে আপনারা নিয়ে এসেছেন, সেই আওয়ামী লীগ তাড়াবেন না আপনারা? সেই আওয়ামী লীগকে তাড়ানোর জন্য যখন আন্দোলন করছে, আপনি আমাকে বলতে দেন। যে আওয়ামী লীগকে আপনারা নিয়ে এসেছেন সেই আওয়ামী লীগকে তাড়াবেন না? আমরা নিয়ে আসি নাই, আমি নিয়ে 96 সালে আপনারা যদি বিএনপির সঙ্গে আপনাদের না ব্রেক হয়ে যায়, ব্রেকটা যে হলো কি আওয়ামী লীগের কারণে সঙ্গে আপনি যদি- সেটা বলতে হবে। আমার ব্রেক আমার দোষ দিলে তো হবে না, দোষের রাজনীতি করলে তো হবে না। আপনি ব্রেকটা হলো কি কারণে? যে তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করলাম সবাই মিলে, সেই তত্ত্বাবধায়কের মাধ্যম দিয়ে সরকার গঠিত হয়ে ক্ষমতায় যাওয়ার পরে আপনি যদি সেই তত্ত্বাবধায়ক না ছিলেন, বলেন যে পাগল আর শিশু ছাড়া কেউ তত্ত্বাবধায়ক বুঝে না, তো কেউ নিরপেক্ষ নাই, তো তখন তো আপনার কথা থেকে আপনি সরে যাবেন, তখন আমি কি আপনার কথা মতো চলবো? আমাকে দায়বদ্ধতার জায়গাতে রাজনীতি করতে মাহবুব হবে। ভাই, আমার তাহলে মনে হয় এই জায়গাতে আপনি যখন আপনারা যারা ইয়াং জেনারেশনের রাজনীতি করেন, এই জায়গাগুলো একটু আমার মনে হয় বোঝার দরকার। আমার কথা আপনি আমাকে একটু শেষ করতে দেন। না না, আমি শেষ করে দেবো। আপনি আমার পয়েন্টটা শেষ করতে আপনি দেন। বলে যাচ্ছেন, বলেই আপনি বলবেন, টাইম দেবো আমি। 96 সালে আপনারা তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আওয়ামী লীগের সঙ্গে যুগপৎ আন্দোলন করলেন, একসাথে আন্দোলন করছেন আপনারা, জোট ছিল না তখন, যুগপৎ আন্দোলন করলেন। এখন 96 সালের পরে আপনারা আর 96 তো ওই জায়গায় আমরা যাইতে হইলো কেন? আপনি আগে ওইটা না আলোচনা করে আপনি কেন ওইখানে আমার ফেলে দিচ্ছেন? আপনার তো যেতে হবে। আমি বিএনপিকে সমর্থন দিয়ে কোনো উইদাউট এনি মিনিস্ট্রি অথবা কিছু না নিয়ে আমি সমর্থন দিয়ে সরকার গঠন করতে দিলেন। আপনি তত্ত্বাবধায়কের মাধ্যমে গেলেন ক্ষমতায় গিয়ে আপনি কেন আর তত্ত্বাবধায়ক ছিলেন না? আপনি কেন তত্ত্বাবধায়ককে শাসন ক্ষমতা সংবিধান অন্তর্ভুক্ত করতে চান না? আপনি সেই জায়গায় গিয়ে আবার কেন পিছনের দিকে ফিরতে যাচ্ছেন? তখন তো আপনাকে যে তত্ত্বাবধায়ক জামাত ইসলামের ব্রেন সেল, জামাত ইসলামী এটার থিওরি দিয়েছে এবং এটা বাস্তবায়নের জন্য আন্দোলন করেছে, সেখানে আওয়ামী লীগ এসে যুক্ত হয়েছে, বিএনপি এসে যুক্ত হয়েছে। আপনি যখন সেই জায়গাতে আপনারা শুনে সেই জায়গাতে ওই 96 এর পরে আওয়ামী লীগ এবং জামাতকে এটা স্বীকার করেন যে আওয়ামী লীগ এবং মানে জামাত একসঙ্গে আন্দোলন করে 96 আওয়ামী লীগ ক্ষমতা গঠন করলো। এরপরে বিএনপি এবং জামাত কি ক্ষতিগ্রস্ত হয়েছে না লাভবান হয়েছে? না, লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা পরের প্রশ্ন। একটু আলোচনার জন্য মূল প্রশ্ন হচ্ছে কেন সে জায়গায় গেলেন, কোন ইস্যুতে গেলেন? জামাত ইসলামী কি আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে? জোট করছে জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে? করে নাই তো, আন্দোলন করছে তত্ত্বাবধায়কের জন্য এবং সেই তত্ত্বাবধায়ক বিএনপি মেনে নিতে বাধ্য হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে আপনারা সবাই ওই জামাত ইসলামী একবার বিএনপির সাথে গেছে, আওয়ামী লীগের সাথে গেছে, এই বয়ান দিয়ে জামাতকে আপনারা ব্লেম করতেছেন। কিন্তু কোন ইস্যুতে গেল, কোন পয়েন্টে গেল? জামাত তো তত্ত্বাবধায়কের ইস্যুতে ঠিকই আছে, জামাত তো তত্ত্বাবধায়ক ইস্যুতে চেঞ্জ করে নাই, কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে তত্ত্বাবধায়ক ছেড়ে দিল, আবার আওয়ামী লীগ আন্দোলন করলো, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক ছেড়ে দিল, আবার বিএনপি আন্দোলন করলো, কিন্তু জামাত তো জামাতের জায়গায় ঠিকই আছে, এখনও জামাত তত্ত্বাবধায়কের উপরে আছে। তত্ত্বাবধায়ক যখন যে বাদ দিতে চাইছে তার এগেইনস্টে আন্দোলন করছে, কিন্তু আপনি নৈতিক জায়গাতে না ধরে আপনি যদি ধরেন যে একবার বিএনপির সাথে গেছে, একবার আওয়ামী লীগের সাথে গেছে, কিন্তু কোন পয়েন্টে গেল ব্যালেট কোশ্চেনটা আপনারা যদি না তোলেন, এবং সেটা কিন্তু মিডিয়ার কিন্তু অবশ্যই দুর্বলতা, আমি সেটা বলতে চাই। এবং আমি বলি সে 2001 সালে জামাত ইসলামী সরকার গঠন করলো, সেটাও পজিটিভ আন্দোলনের মধ্যে পড়ে না। 17 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনের জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রত্যেকটা ফাঁসির আগে
বিভিন্ন অফার দেওয়া হয়েছে, বিএনপির সাথে জোট ভেঙে দেন, ছেড়ে দেন, আপনাদের সব দিয়ে দিব, সব কিছু করব। জামাত ইসলামী তো কোনো ধরনের এরকম সুযোগ সুবিধার কাছে মাথা নত করে না এরশাদের মতো বা ইয়ার মতো, কিন্তু সেই জায়গাতে এসে ওনারা কোনো পজিটিভ রাজনীতি জামাত ইসলামী দেখতে পান না। বা জামাত ইসলামীর এই তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন বা হচ্ছে যে বাংলাদেশের এখন পর্যন্ত যে গঠনমূলক একটা ইসলামী একটা মূল্যবোধের সরকার, গণতান্ত্রিক ওয়েতে যে আন্দোলন সংগ্রাম করছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, যে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আজকে জামাত ইসলামের সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান আপনি একটা মাদ্রাসা ধরেন, তামিলনাথ মাদ্রাসা, আজকে আপনি ব্যাংক ধরেন, জামাত ইসলামী ব্যাংক, আজকে প্রত্যেকটা হাসপাতাল ধরেন, ইবনে সিনা, যারা এই ঘরানার মানুষগুলো পরিচালনা করতেছে, মানুষ আস্থা অর্জন করতেছে। দেশের প্রত্যেকটা জেলাতে আপনি ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান ধরেন, সেখানে জামাত ইসলামী পরিচালিত প্রতিষ্ঠান, সততা এবং ন্যায়পরায়ণতা, দক্ষতার মাধ্যমে আধুনিক জ্ঞান এবং ধর্মীয় জ্ঞান, মূল্যবোধ, এই দুইটার মাধ্যম দিয়ে জামাত ইসলামী মানুষ আস্থা অর্জন করছে। এগুলো ওনাদের মধ্যে পজিটিভ রাজনীতি হয় না। পজিটিভ রাজনীতি কি? টেম্পো স্ট্যান্ড দখল করা, বাস স্ট্যান্ড দখল করা, পাথর দিয়ে মানুষ মারা। পজিটিভ রাজনীতি কি? আপনার হচ্ছে যে নিজেদের আভ্যন্তরীণ কোন দলে 200 লোক মারা যাওয়া 5ই আগস্টের পরে। পজিটিভ রাজনীতি কি? মানুষ খুন করা, গুম করা, মানে এগুলো তো পজিটিভ রাজনীতি না। তাহলে এত কিছুর পর ওনারা কেন পজিটিভ রাজনীতি দেখতে পান না? যখন ওনাদের সাথে থাকে তখন উনি বললেন যে উনি ক্ষমা চাইছেন আজকে জাতির কাছে, যেহেতু বিএনপি জামাতের সাথে জোট করছে। কিন্তু এই যে খালেদা জিয়া স্বয়ং বলছেন যারা যুদ্ধ অপরাধী না, এরা স্বাধীনতা বিরোধী না, এরা হচ্ছে যে প্রকৃত দেশপ্রেমিক, এদেরকে শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে আমি একটা প্রশ্ন করব, এই কথা বলছেন। একেবারে আপনি তাহলে ওই পয়েন্টগুলো খালেদা জিয়ার বক্তব্য কি ভুল কিনা, অথবা জিয়াউর রহমান তারেক জিয়া যখন লন্ডনে থাকে এই বক্তব্যগুলো দিয়েছেন, অথবা হচ্ছে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর যে ফাঁসি হয়েছে, আব্দুল আলমের যে ফাঁসি হয়েছে, এরপর হচ্ছে যে জাদু মিয়া, যাকে জিয়াউর রহমান এসে যাদেরকে রাষ্ট্রপতি বানিয়েছেন, যাদেরকে অর্থ মন্ত্রী বানিয়েছেন, সেটার জন্য কি তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে?